দর্শক, এই মুহূর্তে শুভেন্দু অধিকারীর গাড়ি ঘেরাও করে ফেলেছে মুসলিমরা। অন্যদিকে নরেন্দ্র মোদীর বাসভবনও ঘেরাও করার জন্য এই মুসলিম হিন্দু এক হয়ে রাজপথে আন্দোলন করছে। ভালো সময় যাচ্ছে না নরেন্দ্র মোদীর। নানামুখী সংকট ঘিরে ধরেছে ভারতের প্রধানমন্ত্রীকে। এদিকে শুভেন্দু অধিকারীর অপরাধে নরেন্দ্র মোদী আজকে ফেসে যায় মুসলিমদের হাতে। মুসলিমরা রাজপথে নামে অ্যাকশন নিচ্ছে। শুভেন্দু অধিকারীর খারাপ অবস্থা হয়। গরু কুরবানির বিষয়ে ভারতে আবারও ধ্বংসলীলা শুরু হয়েছে। ভাগাভাগি করে দিচ্ছে। ঠিক আছে, মুসলিমদের আপনারা পছন্দ করেন না জানি আমি, তাই তারা তাদের উৎসব পালন করতে পারবে না। আজান আপনারা চান না, ঠিক আছে, আপনারা একটা কাজ করতে পারেন। আরব বিশ্বের এক ডজন শক্তিশালী রাষ্ট্র একযোগে এমন এক চরমপত্র পাঠিয়েছে মোদী সরকারের কাছে, যা ভারতের পুরো অর্থনীতিকে মুহূর্তের মধ্যে কুড়িয়ে দিতে পারে। তবে কি শেষ মুহূর্তে এসে আন্তর্জাতিক বাণিজ্য আর অস্তিত্ব টিকিয়ে রাখার সাথে ভারতের মুসলিমদের কুরবানি দেওয়ার ক্ষেত্রে আর কোনো বাধাই রাখছে না প্রশাসন? মুসলমান সম্প্রদায় আর কতদিন নিজেরা নিজের স্বার্থ সিদ্ধির জন্য নিজেদের সঙ্গেই নিজেরা লড়াই করছেন বা লড়াই করাচ্ছেন? আর কতদিন চোখের সামনে একের পর এক ইসলামের উপর যা অত্যাচার চলছে, তারপরেও আপনাদের চোখ খুলবে না? জুতো দোকান সব লাগাচ্ছে, আমাদের গরিবের পেট মারছে। আমার চাই না ওরম হিন্দুত্ব সরকারের। এই নিয়ম যে করেছে, আমরা এই নিয়ম তো মানতে পারছি না। আমাদের তো গরু তো বিক্রি করতে দিতেই হবে। ভারতে মুসলিমদের মধ্যে কান্নার জোয়ারে ভাসছে। আর এইদিকে আজকে দেখতে পারি শুভেন্দু অধিকারীর এই গরু কুরবানির বিষয়ে নরেন্দ্র মোদী ফেসে যায়। মুসলিমরা সরাসরি এবার আক্রমণ করতে শুরু করেছে। দর্শক শ্রোতা, ভারতে হিন্দু মুসলিম একজুট হয় এবং এই একজুটের পিছনে অসংখ্য নেতাকর্মী এই মুসলিমদেরকে সহযোগিতা করতেছে এবং বিশ্বের বিভিন্ন আরব কান্ট্রিও ভারতের উপর অ্যাকশন নিচ্ছে। এখন নরেন্দ্র মোদী বাধ্য হয়ে একটি পদক্ষেপ নেয় এবং শুভেন্দু অধিকারীর খারাপ অবস্থা হয় রাজপথে এবং ক্ষমতাও হারাচ্ছে। আপনারা দেখতে পারবেন এই মুহূর্তে মুসলিমদের অ্যাকশন এবং গরু কুরবানির বিষয়ে অসংখ্য ঘটনা সবকিছুই তুলে ধরবো এই একটি ভিডিওর মাধ্যমে। আগামী 28 মে ভারত জুড়ে উদযাপিত হবে পবিত্র ঈদ উল আজহা। তবে এই ঈদে পশু কোরবানি নিয়ে কঠোর বিধিনিষেধ জারি করেছে পশ্চিমবঙ্গের বিজেপি সরকার। এই বিধিনিষেধকে এবার বৃদ্ধাঙ্গুলি দেখিয়েছেন আম জনতা উন্নয়ন পার্টির প্রধান হুমায়ুন কবির। সেই সঙ্গে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে পশু কোরবানি নিয়ে হুমকি দিয়েছেন হুমায়ুন। বিস্তারিত জানাচ্ছেন শেখ ফরিদ। शुभेंदु अधिकारी को मैं डायरेक्ट बोल रहा है, ये आग लिए खेलना नहीं चाहिए। পশ্চিমবঙ্গে সরকার গঠনের পর এই প্রথম সরাসরি চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছে শুভেন্দু অধিকারীর নেতৃত্বাধীন বিজেপি সরকার। ঈদে গরু কোরবানি নিয়ে রাজ্য সরকারকে প্রকাশ্যে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন আমজনতা উন্নয়ন পার্টির প্রধান ও বিধায়ক হুমায়ুন কবির। রাজ্য সরকার যখন গরু কোরবানি নিষিদ্ধ করে নতুন নির্দেশিকা জারি করেছে, ঠিক তখনই হুমায়ুন কবির জোর দিয়ে বলেছেন, বিধিনিষেধ যাই থাকুক না কেন, গরু কোরবানি অব্যাহত থাকবে। ভারতীয় বার্তা সংস্থা এএনআইকে দেওয়া এক সাক্ষাৎকারে হুমায়ুন কবির সাফ জানিয়ে দেন, কোনো আপত্তি বা রাষ্ট্রীয় নির্দেশনা তোয়াক্কা না করে কোরবানির এই দীর্ঘদিনের রীতি অব্যাহত থাকবে। এটি এমন এক ঐতিহ্য যা 1400 বছর ধরে চলে আসছে। পৃথিবী যতদিন থাকবে এই নীতি ততদিন চলবে। लेकिन मेरा 1400 साल से पहले से एक कुर्बानी होके आ रही। अगले दिन जितना दिन दुनिया रहेगी ये कुर्बानी होगी। गाय की भी कुर्बानी होगी, बकरी भी कुर्बानी होगी, ऊँट भी होगी, दुम्बा भी होगी। सारे पशु जो है वो कुर्बानी का जायज है, वो कुर्बानी होगी, कोई रुक सकता नहीं। এই সময় শুভেন্দু অধিকারীকে সরাসরি হুমকি দেন হুমায়ুন, বলেন আগুন নিয়ে খেলবেন না। शुभेंदु अधिकारी को मैं डायरेक्ट बोल रहा है, ये आग लिए खेलना नहीं चाहिए। ये आग के लिए खेलेगी तो वो कुर्बानी कोई बंद करेगी तो उनका ही खराब होगी। আমজনতা উন্নয়ন পার্টির বিধায়ক জোর দিয়ে আরো বলেন, শুভেন্দু সরকার গরুর মাংস খাওয়ার উপর নিয়ম আরোপের অধিকার থাকতে পারে, কিন্তু হাজার বছরের ধর্মীয় আচারে হস্তক্ষেপ করা উচিত নয়। গরু কোরবানি নিয়ে মুসলিমরা কোনো আপত্তি গ্রহণ করবে না। कोई मुसलमान को गाय खाने के मना करे तो गवर्नमेंट ऑफ वेस्ट बंगाल का जियो करके वो मना कर दीजिए, लेकिन कुर्बानी तो होगा ही। कुर्बानी कोई मना करेगा वो भी नहीं सुनेगा। অন্যদিকে এই বিধিনিষেধকে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টে দ্বারস্থ হয়েছেন তৃণমূল কংগ্রেসের বিধায়ক আখতারুজ্জামান। তার দাবি, এই বিধিনিষেধ ঈদুল আজহার ধর্মীয় আচারে প্রভাব ফেলতে পারে। তিনি যুক্তি দেন, পশ্চিমবঙ্গে পশু জবাই আইন অনুযায়ী ধর্মীয় উদ্দেশ্যে জবাইয়ের ক্ষেত্রে সরকারকে ছাড় দেওয়ার ক্ষমতা দেওয়া হয়েছে। এছাড়া অনেক পরিবারের জন্য
বড় পশু কোরবানি করা অর্থনৈতিকভাবে বেশি সাশ্রয়ী। তবে আদালত এই যুক্তিতে প্রজ্ঞাপন স্থগিত করতে রাজি হননি। আইন অনুযায়ী রাজ্য সরকার বিশেষ পরিস্থিতিতে ধর্মীয় প্রয়োজনে পশু জবাইয়ের অনুমতি দিতে পারে। তবে আদালতের বর্তমান সিদ্ধান্তের ফলে আসন্ন কোরবানির ঈদে রাজ্যে এই বিধিনিষেধ বহাল থাকছে। আদালত প্রশাসনকে নির্দেশ দিয়েছেন যেন তারা আইন প্রয়োগের সময় কোনো ধরনের বিশৃঙ্খলা না ঘটে সেদিকে খেয়াল রাখে। মোদির ডেরায় এবার সরাসরি এবং সবচেয়ে দুঃসাহসিক চ্যালেঞ্জটি ছুড়ে দিলেন দক্ষিণী মেগাস্টার থালাপতি বিজয়। আসন্ন কোরবানির ঈদ বা ঈদ উল আজহাকে সামনে রেখে তিনি এমন এক বিস্ফোরক ঘোষণা দিয়েছেন যা পুরো ভারতের রাজনীতির হিসাব নিকাশ একেবারে পাল্টে দিয়েছে। একদিকে হিন্দুত্ববাদী রাজনীতির দাপট আর গোরক্ষার নামে সারা দেশে যখন চলছে চরম কড়াকড়ি, ঠিক সেই মুহূর্তে দাঁড়িয়ে তামিল এই সুপারস্টারের একটি মাত্র সিদ্ধান্ত যেন দিল্লির মসনদে এক বিশাল ভূমিকম্প তৈরি করেছে। রূপালী পর্দার অ্যাকশন হিরো থেকে বাস্তবের পুরো দস্তুর রাজনীতিক বনে যাওয়া বিজয় সাফ জানিয়ে দিয়েছেন এবারের ঈদ উল আজহায় তিনি শুধু মুসলিমদের শুভেচ্ছা বার্তা দিয়ে দায় সারাবেন না, বরং সশরীরে উপস্থিত থেকে নিজেই কোরবানির আনুষ্ঠানিকতায় অংশ নেবেন। চরম মেরুকরণের এই ভারতে যেখানে গরুর মাংস বা পশু জবাইয়ের সংবেদনশীল ইস্যুতেও তীব্র সামাজিক উত্তেজনা তৈরি হয়, সেখানে এমন একটি ঘোষণা যে কোনো রাজনীতিবিদের জন্যই কার্যত নিজের রাজনৈতিক ক্যারিয়ারে এক বিশাল ঝুঁকি ডেকে আনা সামিল হতে পারে। কিন্তু কেন এত বড় আইনি ও রাজনৈতিক ঝুঁকি কাঁধে নিলেন তুমুল জনপ্রিয় এই তারকা? এর পেছনে কি শুধুই সংখ্যালঘুদের প্রতি ভালোবাসা, নাকি লুকিয়ে আছে মোদী সরকারের ভিত নাড়িয়ে দেওয়ার মতো কোনো ভয়ঙ্কর রাজনৈতিক ব্লুপ্রিন্ট? 2026 সালের আসন্ন তামিলনাড়ু বিধানসভা নির্বাচনকে সামনে রেখে এটি কি বিজয়ের সবচেয়ে বড় মাস্টারস্ট্রোক? দেশ নিউজ 24 এর আজকের এই এক্সক্লুসিভ প্রতিবেদনে আমরা ভারতের রাজনীতির এই পর্দার আড়ালের খেলাটি ডিকোড করব। পুরো সমীকরণ বুঝতে ভিডিওটি 1 সেকেন্ডও স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। বর্তমান ভারতের রাজনৈতিক প্রেক্ষাপট একটু গভীরভাবে ঘাটলেই দেখা যায় সেখানে কোরবানির ঈদ আর গবাদি পশু জবাই নিয়ে এক চরম স্নায়ু যুদ্ধ চলছে। 2014 সালে কেন্দ্রে বিজেপি সরকার ক্ষমতায় বসার পর থেকে গোরক্ষাকে কেন্দ্র করে এক বিশাল রাজনৈতিক সেন্টিমেন্ট তৈরি করা হয়েছে। একের পর এক রাজ্যে পশু জবাইয়ের উপর বসানো হয়েছে কড়া আইনি নিষেধাজ্ঞা। আর এই নিষেধাজ্ঞার জাতাকলে পড়ে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন তৃণমূল পর্যায়ের প্রান্তিক ব্যবসায়ীরা। পেটে লাথি পড়ায় একদিকে যেমন তাদের মধ্যে হাহাকার বাড়ছে, অন্যদিকে সংখ্যালঘু মুসলিমদের মাঝেও জমা হচ্ছে চরম ক্ষোভ ও হতাশা। দেশের সংবিধান একদিকে মানুষকে নিজ ধর্ম পালনের অধিকার দিচ্ছে, আবার অন্যদিকে রাজ্য প্রশাসনকে দিচ্ছে পশু জবাই নিয়ন্ত্রণের ক্ষমতা। আইনের এই ফাঁক ফোকর আর ঘোলা পানিতে এবার সবচেয়ে বড় রাজনৈতিক চালটি চেলেছেন থালাপতি বিজয়। পর্দায় দুর্নীতিবাজ আর ভিলেনদের শায়েস্ত করাই মেগাস্টার হুট করে রাজনীতির মাঠে নামেননি। তার সিনেমার পরতে পরতে সবসময় একটি কড়া রাজনৈতিক বার্তা লুকানো থাকতো। আর এখন তামিলনাড়ুর মানুষের রন্ধ্রে রন্ধ্রে ঢুকে যাওয়ার পর তিনি অত্যন্ত সুকৌশলে নিজের রাজনৈতিক দল টিভিকে বা তামিলাগা ভেট্রি কাগজম প্রতিষ্ঠা করে সরাসরি মাঠে নেমেছেন। টার্গেট 2026 সালে তামিলনাড়ু বিধানসভা নির্বাচন। দল গঠনের পর থেকেই তিনি একটা মেসেজ খুব ক্লিয়ার করে দিয়েছেন। ধর্ম নিরপেক্ষতার প্রশ্নে তিনি কারো রক্তচক্ষুকে ভয় পান না। এর আগে যখন নাগরিকত্ব আইন নিয়ে পুরো ভারত উত্তাল, তখন তিনি প্রকাশ্যে মুসলিমদের পাশে দাঁড়িয়ে নামাজ পড়েছেন, ইফতারে অংশ নিয়েছেন। কিন্তু এবারের কুরবানির ঘোষণা অতীতের সব রেকর্ড ভেঙে চুরমার করে দিয়েছে। রাজনৈতিক পণ্ডিতরা বলছেন বিজয়ের এই সিদ্ধান্ত কোনো সস্তা আবেগ বা এক রাতের সিদ্ধান্ত নয়, বরং এটি এক নিখুঁত পলিটিক্যাল ক্যালকুলেশন। বর্তমানে ভারতের বিরোধী শিবিরের দিকে তাকালে আপনি দেখবেন কংগ্রেস থেকে শুরু করে বড় বড় আঞ্চলিক দলগুলো রীতিমতো ভয়ে সিটি আছে। তথাকথিত সফট হিন্দুত্ব বা হিন্দু ভোট ব্যাংক হাতছাড়া হওয়ার ভয়ে তারা সংখ্যালঘুদের অধিকার বা পশু জবাইয়ের মতো সেন্সিটিভ ইস্যু নিয়ে মুখ খুলতেই নারাজ। আর বিরোধীদের এই মেরুদণ্ডহীনতার সুযোগটাই দারুণভাবে কাজে লাগাচ্ছেন বিজয়। বিরোধী শিবিরের সেই বিশাল শূন্য স্থানটি একাই পূরণ করতে চাইছেন। তিনি খুব ভালো করে জানেন তার শেকড় হলো তামিলনাড়ু। সেখানকার রাজনীতিতে বিজেপির হিন্দুত্ববাদী এজেন্ডা কখনোই সেভাবে পাত্তা পায়নি, বরং সেখানে দ্রাবিড়ীয় সংস্কৃতি, পেরিয়ারের সামাজিক ন্যায়ের আদর্শ এবং ধর্ম নিরপেক্ষতার শেকড় অনেক বেশি মজবুত। তাছাড়া বিজয়ের রয়েছে কোটি কোটি অন্ধ ভক্ত যারা তাকে দেবতার মতো ভক্তি করে। তার সিনেমার রিলিজ মানেই সেখানে এক বিশাল উৎসব। এই বিশাল ফ্যান বেস তাকে যে রাজনৈতিক ঢাল দিয়েছে, তার কারণে উত্তর ভারতের নেতাদের মতে ভোট কমার ভয় বিজয় নেই, বরং এই একটি ঘোষণার মধ্য দিয়ে তিনি পুরো ভারতের সংখ্যালঘু এবং ধর্ম নিরপেক্ষ মানুষের কাছে সবচেয়ে সাহসী নেতা হিসেবে নিজের জায়গা পাকা করে নিচ্ছেন। তিনি প্রমাণ করতে চাইছেন মুখে বড় বড় কথা অনেকেই বলে, কিন্তু মাঠে নেমে লড়াই করার বুকের পাটা কেবল থালাপতিরই আছে। গল্পটা শুধু ধর্ম বা সংখ্যালঘুর অধিকার মধ্যেই আটকে নেই, এর শেকড় অনেক গভীরে। আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো যখন ভারতের সংখ্যালঘু অধিকার নিয়ে বারবার সতর্ক করছে, তখন বিজয়ের মতো একজন গ্লোবাল আইকনের এমন পদক্ষেপ বিশ্ব মঞ্চেও মোদী সরকারের জন্য বড় ধরনের অস্বস্তি তৈরি করবে। সবচেয়ে বড় কথা হলো এই ঘোষণার মাধ্যমে তিনি আসলে উত্তর বনাম দক্ষিণ ভারতের এক নতুন রাজনৈতিক লড়াইয়ের সূচনা করেছেন।
ভারতের অর্থনীতি, জিডিপি ও শিক্ষায় দক্ষিণের রাজ্যগুলোর অবদান সবচেয়ে বেশি হলেও ক্ষমতার রিমোট কন্ট্রোল সবসময় সেই উত্তর ভারত তথা দিল্লির হাতে থাকছে। ভাগাভাগি করে দিচ্ছেন। ঠিক আছে, মুসলিমদের আপনারা পছন্দ করেন না, জানি আমি, তাই তারা তাদের উৎসব পালন করতে পারবে না। আজান আপনারা চান না, ঠিক আছে, আপনারা একটা কাজ করতে পারেন, ডেসিবেল সাউন্ডটা লিমিট করুন, যে 65 ডেসিবেলের বেশি আজানেও হবে না, ভিআইপি গাড়িতেও হবে না, এলআইপি গাড়িতেও হবে না, ডিজেতেও হবে না, সবার জন্য একই রুল। আইনকে বেআইন করবেন। ল ক্যানট বি ডিসক্রিমিনেটেড বিটুইন ওয়ান টু অ্যানাদার। মনে রাখবেন, আর্টিকেল 14 যেমন আছে সংবিধানে, আমাদের কোডে, আমাদের লয়ে আর্টিকেল 19 আছে, আর্টিকেল 21 আছে। একবার পড়ে দেখেছেন আইনগুলো কি বলে? আপনার কারো অধিকার কারবার অধিকার আপনার কেউ দেয়নি। দেশ চলে গণতন্ত্র মেনে, সংবিধান মেনে। দেশটাকে এইভাবে দুর্লভলুণ্ঠিত করে, ভুলণ্ঠিত করে, অত্যাচারিত করে, কুৎসিত চেহারা, কদর্য চেহারায় নিজেদের মনগুলোকে এক একটা স্তূপাকার জঞ্জালে পরিণত করেছেন। এখন তো জঞ্জাল থেকেও ভালো জিনিস তৈরি হয়। মনের জঞ্জালটা একবার পরিষ্কার করবেন। তৃণমূল কংগ্রেস কর্মীদের 2,500 অফিস ভেঙেছেন, কাউন্সিলরদেরও অ্যারেস্ট করেছেন। যে সুদীপ কোলে বেহালার বরিশা ক্লাব তার সাথে যুক্ত, এবং পহেলগাঁওতে যখন মারা যায়, শহীদ হয়, বীর শহীদ, তখন ওই পহেলগাঁওয়ে যে বাবা মা, বৃদ্ধ বাবা মা, তার দেখাশোনা করে কিন্তু সুদীপ কোলে। তাকে আপনারা কালকে রাত্রিরে হঠাৎ করে অ্যারেস্ট করলেন, কি না? এক্সটর্শন কেস। দুজনকে বসিয়েছেন এখানে। তারা কারা? আমি নাম করতে চাই না, আমার লজ্জা লাগে নাম বলতে। তারা নির্বাচন পরিচালনার দায়িত্বে ছিলেন। একজন বাংলার সিইও আর একজন ডেপুটি সিইও হয়েছিলেন। এলাকায় গিয়ে গিয়ে ত্রাস সঞ্চার করেছেন। ইলেকশনের আগে থেকে কাউন্টি পোলিং এজেন্টদের অ্যারেস্ট করেছেন, ডিএমদের চমকেছেন, এসপিদের চমকেছেন, যা ইচ্ছে তাই করেছেন। বাংলা থেকে 500 অফিসারকে বাইরে পাঠিয়ে দিয়েছেন। আজকে সেই অত্যাচারিত দুজন শাসক, এই শাসক দলের একজন চিফ সেক্রেটারি হয়েছে আর একজন চিফ অ্যাডভাইজার হয়েছে, এবং তারা বলছে ওপেনলি, এগুলো আমার সংবাদ মাধ্যমের কাছে শোনা বা যাদের অ্যারেস্ট করছে তাদের কাছে শোনা কথা কখনো কখনো বেরিয়ে আসে। গ্যাজা কেস দিন, আর্মস কেস দিন, এক্সটর্শন কেস দিন, এভিডেন্স কোথায়? আজকে 10 বছর বাদে আপনার মনে হলো 2021-এর কেসে এখন অ্যারেস্ট করতে হবে? 21-এর কেসে যারা গুলিতে মারা গিয়েছিল তারা বিচার পেয়েছে? আপনার মনে হলো যে আপনার এনআইএ এসে কিছু লোকের নামে কেস করেছিল, কারণ সেন্ট্রাল গভর্নমেন্ট আপনাদের হাতে? একটা পটকা ফাটলে ন্যাশনাল কমিশন অন উইমেন। হঠাৎ করে এমন একটি আলোচনার সামনে এসেছে যেটাকে শুধু ধর্মীয় বিতর্ক বলেই পাশ কাটানো যাচ্ছে না। ভারতে ঈদ উল আজহা ঘিরে কোরবানির অধিকার প্রশাসনিক কড়াকড়ি, আবার বিশ্বের সম্ভাব্য প্রতিক্রিয়া, এই 3 বিষয় এখন একসাথে আলোচনায় উঠে এসেছে। কিন্তু এখানে প্রথমে একটা কথা পরিষ্কার করা দরকার। সোশ্যাল মিডিয়া এবং কিছু অনলাইন আলোচনায় দাবি করা হচ্ছে আরব বিশ্বে একাধিক শক্তিশালী দেশ নাকি দিল্লিকে কড়া বার্তা দিচ্ছে, কিন্তু এখন পর্যন্ত এই ধরনের কোনো সরকারি নথি, যৌথ বিবৃতি বা আনুষ্ঠানিক কূটনৈতিক নিশ্চিতকরণ প্রকাশে আসেনি। তাহলে প্রশ্ন হচ্ছে, যদি আনুষ্ঠানিক প্রমাণ নাই থাকে তাহলে এই আলোচনা এত বড় হয়ে উঠলো কেন? আর এখানেই শুরু হচ্ছে আসল বিশ্লেষণ। ভারতের ঈদ উল আজহাকে ঘিরে প্রতি বছরই কোরবানি পশু পরিবহন, জবাই, বাজার নিয়ন্ত্রণ এবং আইন শৃঙ্খলা, এই বিষয়গুলোকে কেন্দ্র করে বিতর্ক তৈরি হয়। কিছু রাজ্যে প্রশাসনে কড়াকড়ি বাড়ে, কিছু এলাকায় পশু পরিবহনে বাধা, কাগজপত্র যাচাই বা স্থানীয় স্তরের উত্তেজনা খবরও সামনে আসে। এই বছরে একই ধরনের আশঙ্কা ঘিরে আলোচনা শুরু হয়েছে। বিশেষ করে এমন গুঞ্জন ছড়িয়েছে যে মুসলিম ধর্মীয় অধিকার সীমিত করার চেষ্টা হলে মধ্যপ্রাচ্যের কিছু দেশে নীরব থাকবে না। এখানে গুরুত্বপূর্ণ বিষয় হলো, এই মুহূর্তে বড় প্রশ্ন কেবল ধর্মীয় স্বাধীনতা নয়, প্রশ্ন হলো ভারতের অভ্যন্তরীণ সামাজিক উত্তেজনা কি আন্তর্জাতিক কূটনীতির ইস্যুতে পরিণত হতে পারে? কিন্তু এখানে বিষয়টা আরো জটিল হয়ে যায়। সবচেয়ে আগে যেটা জানা দরকার তা হলো, ভারতের কোরবানি সংক্রান্ত আইন এককভাবে কেন্দ্রীয় সরকারের হাতে নেই। এটি মূলত রাজ্যভিত্তিক আইন, স্থানীয় প্রশাসন, পশু সম্পদ বিধি এবং আদালতের নির্দেশনা, এই 4টির উপর নির্ভর করে। অর্থাৎ দিল্লি একাই সব বন্ধ করে দেবে, এই বক্তব্য বাস্তব আইনি কাঠামোর সঙ্গে পুরোপুরি মেলে না। আবার আরো বিশ্ব সরাসরি ভারতকে আলটিমেটাম দিচ্ছে, এটাও এই মুহূর্তে প্রমাণিত নয়। তাহলে কেন দিল্লি সতর্ক? কারণ গুঞ্জনটি সত্য হোক বা না হোক,
যে জায়গা থেকে এই চাপের ধারণা তৈরি হয়েছে সেটা বাস্তব। সেটা হলো ভারতের অর্থনীতি, জ্বালানি নিরাপত্তা, প্রবাসী আয় এবং পশ্চিম এশিয়ার সঙ্গে সম্পর্ক। এরপর সামনে আসে আরো গুরুত্বপূর্ণ কিছু তথ্য। ভারতের জন্য মধ্যপ্রাচ্য শুধু একটি কূটনৈতিক অঞ্চল নয়, এটি অর্থনীতির বহু স্তরের সঙ্গে সরাসরি যুক্ত। প্রথমত জ্বালানি নির্ভরতা। ভারত তার অপরিশোধিত তেলের বড় অংশ আমদানি করে মধ্যপ্রাচ্য থেকে। সৌদি আরব, ইরাক, সংযুক্ত আরব আমিরাত, কুয়েত, কাতার, এই অঞ্চল ভারতের জ্বালানি নিরাপত্তায় অত্যন্ত গুরুত্বপূর্ণ। দ্বিতীয়ত প্রবাসী ভারতীয় শ্রমবাজার। উপসাগরের দেশগুলো দর্শক, আপনারা দেখলেন এখানে কি কথা হচ্ছে, অনেকে কিন্তু অনেক কথা বলতেছে। বিশেষ করে এখানে দেখতে পাচ্ছি ভারতের গরু কুরবানির বিষয় নিয়ে অসংখ্য কথা হয় এবং গরু কুরবানি নিষেধাজ্ঞার বিষয়ে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে মুসলিমরা আক্রমণ বা অনেক অ্যাকশন নিচ্ছে, এইগুলা কথা গাছ। এই বিষয়গুলো দেখে এবং দেশের রাজনীতির প্রেক্ষাপট নিয়ে আপনার মন্তব্য কি? আপনার গুরুত্বপূর্ণ মন্তব্য অবশ্যই আপনারা আমাদের কমেন্ট বক্সে লিখে যাবেন। সর্বশেষে আপনাদের কাছে আমাদের রিকোয়েস্ট থাকবে, আপনারা আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজাবেন যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। ধন্যবাদ।